2024 আইপিএলে কোন দুই দল চ্যাম্পিয়ন হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। 2024 আইপিএলের লিগ পর্বের ম্যাচ প্রায় শেষের দিকে, আর 2-3টে ম্যাচ বাকি, মানে প্রায় কনফার্ম যে কোন কোন দল প্লে অফে চলে যাবে। হ্যাঁ, সেই জন্য ধরে নেওয়া যেতেই পারে যে দুটো দল ফাইনালে যেতে পারে। যে দুটো দল ভালো খেলছে এবারের আইপিএলে, সেই দুটো দলই ফাইনালে যাবে, এটাই আর কি ধরে নেওয়া যেতে পারে। সেই সব বিস্তারিত সব আলোচনা করবো এবারের আইপিএলে। আমার যতদূর মনে হচ্ছে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে যাবেই, এবং তার সাথে প্লে অফে কোন দল যাবে সেটা বলা সম্ভব হচ্ছে না। প্রথমে মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুই দলের মধ্যেই ফাইনাল হবে। এবার রাজস্থান রয়্যালস যেভাবে আর কি হেরে গেল, বেশ কয়েকটা ম্যাচ, লাস্টে 4টে ম্যাচ বোধহয় পরপর হেরে গেছে। সঞ্জুর নেতৃত্বে ভালো খেলছিল, খারাপ খেলছিল না রাজস্থান রয়্যালস, প্রথম দিক দিয়ে ভালো খেলছিল, তারপরে এসে তারা হেরে গেল। এবার হেরে যাওয়ার জন্য অনেকেই মনে করছে যে রাজস্থান রয়্যালস হয়তো ফাইনালে যেতে পারবে না। তবে শিমরন হেটমার যদি এই টিমে আবার যোগ দেয় বা ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু আলাদাই ব্যাপার হবে। তাদের যে মূল সমস্যাটা হচ্ছে বোলিংয়ের থেকেও যে সমস্যাটা, আমি মনে করছি ব্যাটিং। আর তারপর জস বাটলার দেশে চলে গেছে, এই জন্য আরও সমস্যা হয়ে গেছে। টম কোহল আর ক্যাটমোরকে দিয়ে ওপেন করাতে হচ্ছে। যশস্বী জয়সওয়াল ফর্মে নেই, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ এই দুজনের উপর দায়িত্ব রয়েছে। ধ্রুব জুরেল খেলতে পারছে না সেরকমভাবে, একটা তাও 50+ রান করেছে। এছাড়া রমম্যান পাওয়েল ফিনিশ করতে পারছে না। শিমরন হেটমার চোটের জন্য ছিটকে গেছে, তার পরিবর্তে ডোনোভান ফেরারাকে খেলানো হচ্ছে। ডোনোভান ফেরারা খেলতে পারছে না, যার কারণে খুব সমস্যা হচ্ছে। কোনো সময় আগে ওর জন্য ব্যাটিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে। এবার রবিচন্দ্রন অশ্বিন, সে যেহেতু একজন অলরাউন্ডার, সে যেরকম পারছে কোনো রকমের ব্যাটিং করার চেষ্টা করছে। সে কখনোই টি-20তে সেরা ব্যাটার নয়, এবার তাকে অত ভালো করতে পারছে না সে, যার কারণে সমস্যায় পড়ে যাচ্ছে। এটাই হলো বিষয়। রাজস্থানের ওই সমস্যাই হচ্ছে। তবে রাজস্থান যদি সমস্যার সমাধান করতে পারে, হেডপায়ারকে ফিরিয়ে আনতে পারে, তাহলে রানটা একটু বেশি করতে পারে, তাহলে রাজস্থান রয়্যালস ভালো করবে, ফাইনালে উঠতে পারে। না হলে তার আগে বিদায় নেবে রাজস্থান রয়্যালস। 2022 সালের রানার্স আপ হয়েছিল তারা আইপিএলে, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ছিল, বাট ওই ফাইনাল ম্যাচটাতে জঘন্য ব্যাটিং করলো, ওই জন্য জিটি আর কি কাপ নিয়ে নিল। আর 2023 সালেও প্রথম দিকে ভালো খেলে এসে পরের দিকে হারা শুরু করলো, 4টে না 5টা ম্যাচ হেরে গেল, যার কারণে প্লে অফেই তারা যেতে পারলো না। আর এইবার কোনো রকমে প্লে অফে পৌঁছানোর পর এখন তারা চাপে পড়ে গেছে। আর সেই জন্য হায়দ্রাবাদের একদম প্রবল সুযোগ রয়েছে ফাইনাল খেলা, চেন্নাইয়েরও সুযোগ রয়েছে। চেন্নাইয়ের এখন ওই আরসিবিকে হারাতেই হবে, আর আরসিবিকে যদি নাও হারাতে পারে, বৃষ্টির জন্য ম্যাচটা নাও হয়, তাহলেও কিন্তু চেন্নাই প্লে অফে চলে যাবে। এবার চেন্নাই প্লে অফে গেলে চেন্নাইকে পরপর 3টে ম্যাচ জিততে হবে, একটা কোয়ালিফায়ার 1, একটা এলিমিনেটার, কোয়ালিফায়ার 1 না সরি, কোয়ালিফায়ার 2। কেন 1 থেকে 2-এ যেতে পারবে না চেন্নাই, মানে কোয়ালিফায়ার, এলিমিনেটার আর কোয়ালিফায়ার 2 দুটো জিতে তারপর চলে যেতে হবে ফাইনালে। সেই জন্য চেন্নাই এবং কলকাতার মধ্যেও ফাইনাল হতে পারে। এর আগেও চেন্নাই কলকাতার মধ্যে ফাইনাল হয়েছিল, চেন্নাইতে হয়েছিল 2012 সালে। সেবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। মানবেন্দ্র বিসলা অনবদ্য 92 রানের ইনিংস খেলেছিল, এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করার পেছনে মানবেন্দ্র বিসলার অবদান অনস্বীকার্য। বিসলা অন্য কোনো ম্যাচে খেলতে পারেনি, বাট ফাইনাল ম্যাচে কিন্তু খেলে দিয়েছিল, অনবদ্য খেলেছিল। জ্যাক কালিসও ছোটোখাটো কেমিও খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গৌতম গম্ভীর কলকাতার অধিনায়ক ছিল তখন, এবং গৌতম গম্ভীর কিন্তু একেবারে খেলতে পারেনি সেই ম্যাচটাতে, ফাইনাল ম্যাচটাতে। তার আগে খেলেছিল, বাট সেই ম্যাচটাতে খেলতে পারেনি। আর চেন্নাই ভাবতেই পারেনি যে সেই ম্যাচটা হেরে যাবে। আর মনোজ তেওয়ারি, বাংলার প্লেয়ার মনোজ তেওয়ারি, সে কিন্তু উইনিং শট মেরেছিল, উইনিং শট খেলেছিল কিন্তু মনোজ তেওয়ারি। এবং কলকাতা নাইট রাইডার্স সেই বছর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল 2012 আইপিএলে। তারপর কলকাতা এবং চেন্নাই 2021 সালের ফাইনালে উঠেছিল। সেইবার আবার চেন্নাই কিন্তু কলকাতাকে হারিয়ে বদলা নিয়েছিল। সেই ম্যাচটা ছিল দুবাইতে সম্ভবত, আবুধাবি না তো কি দুবাইতে বোধহয় ছিল। এবং সেই ম্যাচে কলকাতা হেরে গিয়েছিল। জেতা ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরেছিল 193 রান চেস করতে নেমে। 164 রানে 9 উইকেট পড়েছিল কলকাতা নাইট রাইডার্সের, 164 রানে 9 উইকেট। তারপর তো হেরে গেছিলো। এক সময় 11.3 না 4 ওভারে 92 রানে 1 উইকেট ছিল। তখন কেউ ভাবতে পেরেছিল যে কলকাতা হেরে যাবে? আমি তো ভেবেছিলাম আরামসে জিতে যাবে। তারপর তো সেদিন দশমীর দিন ছিল, কলকাতা নাইট রাইডার্স হেরে গেছিলো, খুবই খারাপ লেগেছিল। আর সেই জন্য চেন্নাই উঠতে পারে, তাই আমি চাই চেন্নাই না উঠুক। আমি চাই রাজস্থান রয়্যালস উঠলে ভালো হবে, রাজস্থান রয়্যালসকে হারাতে সুবিধা হবে, বা হায়দ্রাবাদ উঠলে হয়তো ভালো হবে। আর হায়দ্রাবাদ যেটা খেলেছে, মানে আনপ্রেডিক্টেবল টিম, মানে কোন সময় ভালো খেলে দেবে, কোন সময় খারাপ খেলে দেবে হায়দ্রাবাদ, এটা বলা মুশকিল। কোনো সময় এত ভালো খেলে দেবে দেখে মনে হবে একেবারে সেরা টিম, আবার কোনো সময় এত খারাপ খেলবে দেখে মনে হবে একেবারে জঘন্য টিম, এরকম মনে হয়। কোনো সময় মুখ থুবড়ে পড়ে চেস করতে গিয়ে। তবে প্রথমে ব্যাট করলে বেশি ভালো করে সানরাইজার্স হায়দ্রাবাদ, চেস করলেও ভালো হয়, বাট
প্রথম দিকে কিন্তু চেস করলে ভালো হচ্ছিল না, বেশ কয়েকটা ম্যাচে হেরে গেছিলো। তবে আমি মনে করি ট্র্যাভিসের আর অভিষেক শর্মা এই দুজনকে যদি, এই দুজনের বন্ডিংটা খুব ভালো, এই জন্যই পার্টনারশিপটা গড়ে উঠছে। এরা দুজনকে খুব সাপোর্টও করে, সেটা দুজনের প্রশংসা করেছে। ট্র্যাভিসেরও অভিষেক শর্মার প্রশংসা করেছে, আবার অভিষেক শর্মাও ট্র্যাভিসের প্রশংসা করেছে। এবার এদের উইকেট যদি প্রথমে ফেলে দেওয়া যায়, হায়দ্রাবাদের উইকেট প্রথমে যদি ফেলে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আলাদা রকম ব্যাপার হলেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ চাপে পড়ে যাবে। এবার দেখা যাক। এবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোন দুই দলের মধ্যে ফাইনাল হতে পারে। কলকাতা তো ফাইনালে যাচ্ছেই, ফাইনালে যদি না হয়, মানে না যেতে পারে কলকাতা, আমি বড় অবাক হব। কলকাতা না যাওয়ার চান্স খুবই কম। এবার দেখা যাক কি হয়, কারণ একটা তো সুযোগ পাবে, একবার হয়তো হেরে যেতে পারে, কিন্তু এর আগে কখনো এরকম হয়নি। কলকাতা নাইট রাইডার্স 2012-14তে কাপ নিয়েছে, দুবারই কিন্তু 2 নম্বরে ছিল তারা, এবং ওই হারার একটা সুযোগ পেলেও তারা ওই সুযোগ কাজে লাগায়নি, তার আগেই তারা ফাইনালে চলে গেছে। মানে কোয়ালিফায়ার 1 জিতেই তারা অলরেডি ফাইনালে পৌঁছে গেছে, কোয়ালিফায়ার 2 খেলতে লাগেনি, আর এলিমিনেটরদের সাথে খেলতে লাগেনি। আর এলিমিনেটরদের সাথে খেলে যাওয়া খুবই চাপের। 2021 সালে যেটা কলকাতা পারেনি, 2021 সালে আবার আলাদা ব্যাপার হয়েছিল, সেবার 4 নম্বরে ছিল, এবং কলকাতা নাইট রাইডার্সের কোয়ালিফায়ার এলিমিনেটর খেলে কোয়ালিফায়ার 2 বোধহয় খেলতে হয়েছিল, কোয়ালিফায়ার 2 তারপর ফাইনাল। একবার আরসিবিকে হারিয়েছিল, সেখানে নারিন এসে দারুণ খেলে দিয়েছিল, পুরো হারা ম্যাচটা জিতিয়ে গেছিলো কলকাতা, না হলে ওইখানে একেবারে বিদায় নিত, এবং আরসিবি আর দিল্লির মধ্যে খেলাটা পড়তো কোয়ালিফায়ার 2, কিন্তু কোয়ালিফায়ার 2 কলকাতা ওঠে। তারপর ওইখানেও হেরে যাচ্ছিলো, বলতে গেলে জেতা ম্যাচটা হেরে যাচ্ছিলো, আমার এখনও মনে আছে। 19 বলে 15 রান বাকি, সেখান থেকে লাস্টে 2 বলে 5 রান বাকি ছিল, তারপর তো না 2 বলে বোধহয় 6 রান, তারপর তো রাহুল ত্রিপাঠী ছক্কা মেরে, রবিচন্দ্র অশ্বিনের বলে ছক্কা মেরে জিতিয়ে দিল। তারপর ফাইনালে গিয়ে হারলো চেন্নাইয়ের কাছে। সেই জন্য এবছর কলকাতা চ্যাম্পিয়ন হতে পারে, চ্যাম্পিয়ন না হলে বড় অবাকই হব। গৌতম গম্ভীর ভালো মেন্টরিং করেছে। এর আগের বছরও যখন লখনৌতে ছিল, আগের দু বছর লখনৌ টপ পজিশনে ছিল, 1-2 থাকতে পারেনি কলকাতার মতো, বাট 3-4 নম্বরে ছিল। আর গৌতম গম্ভীর কলকাতা থেকে আপন করে নিয়েছে, কলকাতার হয়ে যা করেছে, কাপ জিতিয়েছে 2বার, ওর জন্য কলকাতার ফ্যানরা তাকে খুব ভালোবাসে। এই জন্য অনেকে ড্রয়িং করে তার কাছে আর কি গিফট দেয় তাকে, ছবি। মানে এটা একটা ক্রিকেটারের জন্য বড় পাওনা বলতে গেলে, এবং সে নিজে খুব খুশিও হয়। আর আশা করছি যে গৌতম গম্ভীর আসাতে ভালো হয়েছে, আশা করি কাপটা নেবে, শ্রেয়াসের হাতে উঠুক কাপ। শ্রেয়াস এর আগে কখনো কাপ জিততে পারেনি অধিনায়ক হিসেবে। 2019 সালে প্লে অফে গেছিলো, দিল্লিকে প্লে অফে তুলেছিল, বাট হেরে গেছিলো। 2020 সালে ফাইনালে উঠেছিল, ফাইনালে উঠে এখানে ভালো খেলেও ছিল, একটু স্লো স্ট্রাইকে খেলেছিল, বাট রান করেছিল 500+। শ্রেয়াস আর কিন্তু সেইবার কিন্তু কাপ জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস কিন্তু হেরে গিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল 2020 সালে। মুম্বাই ইন্ডিয়ান্স 2020 সালে একবারে আলাদাই খেলেছিল, 1 নম্বর দল ছিল, এবং তাদের হারানো খুবই মুশকিল ছিল। দিল্লি ভালো খেলেছিল, বাট মুম্বাইয়ের কাছে বারবার হেরেছিল। মুম্বাইয়ের কাছে বোধহয় 4বার খেলেছিল সেইবারের আইপিএলে, 4বার, তো একবার ফাইনালে, একবার মনে হয় কোয়ালিফায়ার রাউন্ডে, আর 2বার এমনি গ্রুপ লিগের ম্যাচে। 4বারই হেরেছিল মুম্বাইকে, একবারও হারাতে পারেনি দিল্লি। তখন হারানো কঠিনও ছিল। 10 বোল্ট একদিকে ভালো বল করতো, বুমরা ভালো ফর্মে ছিল, রাহুল চাহার এখন ওই দলের হয়ে খেলতো, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কাইরন পোলার্ড ছিল, রোহিত শর্মা মোটামুটি খেলে দিয়েছিল, ডি খুব ভালো খেলেছিল। রোহিত শর্মা কোনোবারই কিন্তু সেইভাবে পারফরমেন্স মুম্বাইয়ের হয়ে করতে না পারলেও সেইবার তাও একটু মোটামুটি করেছিল। কোনোবারই একা সেরকমভাবে জেতাতে পারেনি। বিরাট কোহলি যেমন ধারাবাহিকভাবে খেলে গেছে, রোহিত শর্মার একটু ধারাবাহিকতার অভাব রয়েছে, বিশেষ করে টি-20 ক্রিকেটে। এক ম্যাচে খেলে আবার 2-3টে খেলতে পারে না। সেই জন্য দেখা যাক, যে কোনো দলের মধ্যে ফাইনাল হতে পারে, দেখা যাক কি হয়। আর যেসব বিদেশি প্লেয়াররা আইপিএলে খেলতে পারলো না, অনেকে ভাবছে যে আইপিএলে খেলতে পারলো না, আদৌ কি বিশ্বকাপে খেলতে পারবে নাকি, যারা টেনশন করছে, অনেকে ভাবছে ও ফালতু প্লেয়ার, অনেকে বলতেই পারে। এই যে মিচেল স্টার্ক প্রথমে যখন মার খাচ্ছিল, অনেকে ফালতু প্লেয়ার বলছিল, আমারও নিজেরও বিরক্তি লেগেছিল যে কীরকম বল করছিল, বলে মার খেয়ে যাচ্ছিল, ওরকম মানে কিছুতেই মানা যাচ্ছিল না, ওটা কোনোভাবেই কেউ মেনে নিতে পারে না। আর বিশেষ করে তার দামটা বেশি ছিল বলে। এবার তারপরে যখন বিশ্বকাপে খেলবে, তখন সবাই দেখতেই পাবে কেমন পারফরমেন্স করে। এই যে কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স, বা এই যে শেষের দিকের ম্যাচগুলো দেখতে গেলে কিন্তু ভালোই বল করেছে। প্রথম দিকে যেমন ইয়র্কার দিতে পারছিল না, স্লোয়ার বল দিতে পারছিল না, তারপর অ্যাঙ্গেল করে এসে বল করছিল না, এক সাইড থেকে বল করে যাচ্ছিল, এক সাইডে জঘন্য লেগ স্টাম্পের বাইরে বল করছিল, মানে একদম ব্যাটের নাগায় বল দিচ্ছিল, ব্যাস।
আর ওই ব্যাটসম্যান কিন্তু মেরেই যাচ্ছিলো। এমনকি বাটলার যে ম্যাচে সেঞ্চুরি করে জেতালো রাজস্থান রয়্যালসের ম্যাচে, ওই ম্যাচেও খারাপ বোলিং করেছিল মিচেল স্টার্ক। এই জন্য অনেকে বাজে কথা বলছিল, তাকে বাজে মন্তব্য করছিল, কিন্তু মিচেল স্টার্কের উপর ভরসা রেখেছিল গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট। তারপর তো ভালো পারফরমেন্স তো করে। এই মিচেল স্টার্ক যখন আবার T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে যখন খেলবে আলাদাই খেলবে। মানে প্যাট কামিন্স, তার সাথে জশ হেজেলউড, তার সাথে অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, এই চারজন মানে আলাদাই ব্যাপার হবে। তার সাথে মার্কাস স্টোনিস তো বোলিং করতে পারে, আর মিচেল মার্শ হয়তো খেলবে তখন। মানে অনবদ্য হবে, অনবদ্য, যার সেরা হবে টিমটা। সেটা কেমন হবে সেটা তোমরা দেখতেই পারবে তখন। তবে আমার যতদূর মনে হচ্ছে যে একটা ধামাকাদার কিছু হতে চলেছে, মানে ধামাকাদার কিছু হতে চলে, মানে বিশ্বকাপের কথা বলছে। আর ওয়ার্ল্ড কাপে দেখা যাক, ওয়ার্ল্ড কাপ না, IPL-এ দেখা যাক কোন দল কাপ নিতে পারে। কলকাতা নেওয়ার চান্স রয়েছে, হায়দ্রাবাদ নিতে পারে, রাজস্থান নিতে পারে। এখন কোন দল নেয় সেটাই দেখার বিষয়। যে কোনো দল এদের মধ্যে কেউ নিতে পারে। আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো অনেক প্লেয়ারই এখন ভালো খেলবে, দেখে মনে হবে যে না IPL-এ নিলে ভালো হতো। আমরা যদি বিদেশি দলগুলোকে দেখি, IPL দেখে কিন্তু ওরা বিচার করে না, মানে লিগ দেখে কিন্তু বিচার করে না। ওরা কিন্তু আগে কে কীরকম পারফরমেন্স করেছিল, কাদেরকে নেওয়ার মতো তাদেরকেই কিন্তু নেয়। সেটা নিউজিল্যান্ড হোক, সাউথ আফ্রিকা কিছু নতুন প্লেয়ার সুযোগ পেয়েছে, নতুনদের মানে কেউ তাদের খেলাই দেখেনি, এরকম অচেনা কাউকে নেওয়া হয়েছে। তবে ইন্ডিয়া প্রায় আগের বার যারা যারা ছিল তারাই কিন্তু রয়েছে। এই নিয়ে দেখা যাক। তবে ফিনিশিং দিকে রিঙ্কু সিং থাকলে বেটার হতো, রিঙ্কু সিং নেই, ওটাই হয়ে গেছে সমস্যা। মানে রিঙ্কু সিংকে ইন্ডিয়া না নিয়ে ভুল করেছে, আর ওইদিকে মোহাম্মদ সাফিউদ্দিনকে বাংলাদেশ না নিয়ে ভুল করেছে। বাংলাদেশের টিম ওইটাই সমস্যা। সাফিউদ্দিনকে নিলে ভালো করতো, তানজিম হাসান সাকিবের থেকে অনেক ভালো। আর সাকিব তো একজন অলরাউন্ডার না, মানে সাকিব আল হাসান অলরাউন্ডার, সাকিব যে বোলার, তানজিম হাসান সাকিব সে কিন্তু বোলার একজন, সে কিন্তু অলরাউন্ডার না। অলরাউন্ডারের কাজ ব্যাট বল ফিল্ডিং, দুটো করা, তার সাথে ফিল্ডিং। আর সাকিব দুই রকম করবে, মানে বল করবে তার সাথে ফিল্ডিংটা করবে, ব্যাট কিন্তু করতে পারে না। সেই জন্য এটাই ভুল করেছে এই দুটো দল।